সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত বহুব্রীহি উপন্যাসটির ৬ষ্ঠ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। দুপুর নাগাদ গত ৩ মাসে এ বাড়িতে কি কি ঘটেছে বিলু জেনে গেল। কোনো কোনো ঘটনা ৩-৪ বার করে শুনতে হলো। একবার বলল মিলি, একবার মা, একবার কাদের। প্রতিবারেই বিলু ভান করল যে ঘটনাটা প্রথমবারের মতো শুনছে। বিলু আসা উপলক্ষে মিলি ইউনিভার্সিটিতে গেল না। সারাক্ষণ বড় আপার পেছনে পেছনে ঘুরতে লাগলো এবং অনবরত কথা বলতে লাগলো। টগর আর নিশার সঙ্গে তোমার এখনো দেখা হয়নি। পৃথিবীতে এরকম দুষ্ট ছেলেপুলে আছে, না দেখলে তোমার বিশ্বাস হবে না আপা। তাই বুঝি? হ্যাঁ, তবে মুখের দিকে তাকালে তোমার মনে হবে এরা দেব শিশু, ভয়ানক ইন্টেলিজেন্ট। ওদের মা নেই, তোমাকে তো আগেই চিঠি লিখে জানিয়েছি। বিলু প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা, তোর এই ডাক্তার সাহেবের খবর কি? মিলি হকচকিয়ে বলল, আমার ডাক্তার সাহেব মানে? আমার ডাক্তার সাহেব বলছো কেন? এমনি বললাম, তোর চিঠিতে ভদ্রলোকের কথা প্রথম জানলাম তো। তুই লজ্জায় এমন লাল হয়ে যাচ্ছিস, কি ব্যাপার? সত্যি করে বলতো, ওনাকে তোর পছন্দ? মিলি রেগে গেল, মাথা ঝাঁকিয়ে বলল, কি যে তুমি বলো আপা, ওই ছাগলকে আমি কেন পছন্দ করতে যাব? আমার তো আর মাথা খারাপ হয়নি। তুই রেগে মেগে কেমন যেন হয়ে গেছিস, এটা তো সন্দেহজনক। আমি সত্যি সত্যি রাগ করছি আপা। ভদ্রলোককে খবর দে না, আমার দেখতে ইচ্ছে করছে। তাকে খবর দেবার কোনো দরকার নেই। দিনের মধ্যে 3 বার করে আসছে, রিহার্সেল করছে। মামার সিনেমায় সেও তো আছে। বাহ, ভালো তো। তোমরা দুজন আবার নায়ক নায়িকা না তো? রাগিয়ে দিও না আপা, এতদিন পর এসেছো বলে ঝগড়া করলাম না, নয়তো প্রচণ্ড ঝগড়া হয়ে যেত। এর মধ্যে আবার নায়ক নায়িকা কি? বিলু হাসি মুখে ফরিদের ঘরে ঢুকল। বাড়ির সবার সঙ্গেই কথা হয়েছে, শুধু মামার সঙ্গে কথা হয়নি। ফরিদ মাথা নিচু করে কি যেন লিখছে। বিলুকে এক নজর দেখেও সে লিখেই যেতে লাগলো, যেন বিলুকে সে চেনে না। আসবো মামা? না, না বললে তো হবে না। এতদিন পর এসেছি, তোমার সঙ্গে খানিকক্ষণ কথাও বলবো না? না, কাজ করছি। আগামীকাল হে মাছ ছবির অন দ্য স্পট রিহার্সেল। নিঃশ্বাস ফেলার সময় নেই। লাস্ট মিনিট চেঞ্জ যা করার এখনই করতে হবে। তাই বলে তোমাকে আমি সালামও করতে পারবো না? বিলু এগিয়ে এসে ফরিদের পা ছুঁয়ে সালাম করল। ফরিদ বলল, তুই এত ভালো মেয়ে কি করে হলি রে বিলু? ছোটবেলায় তো এত ভালো ছিলি না, যতই দিন যাচ্ছে ততই ভালো হচ্ছিস। শুনে খুশি হলাম মামা। খুব খুশি হবার কোনো কারণ নেই। বুদ্ধি কম মানুষরাই সাধারণত ভালো হয়। আমার ধারণা যত দিন যাচ্ছে তোর বুদ্ধি তত কমে যাচ্ছে। বিলু খিলখিল করে হেসে উঠল। এমন গাঢ় আনন্দে অনেক দিন সে হাসেনি। এই মানুষটাকে তার বড় ভালো লাগে। সোবহান সাহেব তার মনের মতো একটা প্রবন্ধ পেয়েছেন। প্রবন্ধের নাম থাইল্যান্ডে মাগুর মাছের চাষ। এই মাছের চাষে বিশাল পুকুর কাটার দরকার নেই, ট্যাঙ্ক বা চৌবাচ্চা জাতীয় জলাধার থাকলেই হলো। মাছের খাবারের জন্যেও আলাদাভাবে কিছু ভাবতে হবে না। সঙ্গে হাঁস মুরগির চাষ করতে হবে। মাছের খাবার হবে ... সোবহান সাহেব থমকে গেলেন। মাছের খাবার হিসেবে যেসব জিনিসের উল্লেখ করা হয়েছে তা তার পছন্দ হচ্ছে না। আসসালামু আলাইকুম স্যার। সোবহান সাহেব পত্রিকা থেকে মুখ তুলে দেখলেন আনিস দাঁড়িয়ে আছে, বিব্রত মুখভঙ্গি। কিছু বলবে? জি, বলো। এই মাসের বাড়ি ভাড়াটা স্যার দিতে পারছি না। বাড়ি ভাড়া কি তোমার কাছে চাওয়া হয়েছে? জি না।
তাহলে বিরক্ত করছো কেন? পড়ার মাঝখানে একবার বাধা পড়লে কনসেন্ট্রেশন কেটে যায়। সরি স্যার। কি পড়ছেন? থাইল্যান্ডের মাগুর চাষ। আপনি তাহলে মাছের ব্যাপারটা নিয়ে সত্যি সত্যি খুব ভাবছেন? হ্যাঁ, ভাবছি। আপনি বাংলাদেশ মাছে মাছে 6 লাভ করে দিতে চান, তাই না স্যার? চাই। এখন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটা মজার কথা বলতে চাই। শায়েস্তা খাঁর আমলে বাংলাদেশ খুব সস্তা গন্ডার দেশ ছিল। প্রচুর খাদ্য ছিল, মাছ মাংস ছিল, মূল্য ছিল নামমাত্র। অথচ তখনও এদেশে প্রচুর লোক ছিল অনাহারে। নামমাত্র মূল্যেও খাদ্য কেনার মতো অর্থ তাদের ছিল না। যদি আপনিও সত্যি সত্যি এই দেশ একদিন মাছে মাছে 6 লাভ করে দেন, তাতেও লাভ হবে না স্যার। যারা এখন মাছ খেতে পারছে না তারা তখনও খেতে পারবে না। তাদের টাকা নেই। মূল সমস্যাটা অন্য জায়গায়। কোথায়? আরেকদিন আপনাকে বলবো স্যার। আজ আমার একটু কাজ আছে। হে মাছ ছবির অন লোকেশন রিহার্সেল হবে। আপনি হয়তো জানেন না, ওই ছবিতে আমার একটা রোল আছে। স্যার যাই। আসসালামু আলাইকুম। আনিস চলে গেল। দীর্ঘ সময় সোবহান সাহেব মূর্তির মতো বসে রইলেন। তার মন আনিসের কথাই সায় দিচ্ছে। তিনি আসল সমস্যা ধরতে পারেননি, নকল সমস্যা নিয়ে মাতামাতি করছেন। দেশের লোক যদি খেতেই না পারে তাহলে কি হবে মাছের চাষ বাড়িয়ে? হে মাছ ছবির অন লোকেশন রিহার্সেল শুরু হয়েছে। জায়গাটা হচ্ছে বুড়িগঙ্গার পার, বেশ নিরিবিলি। সঙ্গে ক্যামেরা নেই বলে লোকজন জড়ো হয়নি। ফরিদের মাথায় ক্রিকেট আম্পায়ারদের টুপির মতো সাদা একটা টুপি। সত্যজিৎ রায় নাকি এরকম একটা টুপি পরে শুটিং করতেন। ফরিদের হাতে কালো একটা চোং। এই চোঙের মাধ্যমে নৌকায় বসা ডাক্তার এবং কাদেরের সঙ্গে যোগাযোগ হচ্ছে। ডাঙায় আছে মিলি, বিলু এবং আনিস। আনিসের বাচ্চা দুটিও আছে। এরা মনের আনন্দে ছোটাছুটি করছে। নৌকায় ডাক্তারকে খুব নার্ভাস দেখাচ্ছে। তার হাতে একটা জাল। গোল করে জাল ফেলার প্র্যাকটিস সে ভালোই করেছে। জাল এখন সে ফেলতে পারে। তবে নৌকা দুলছে। দুলুনির মধ্যে জাল ঠিক মতো ফেলতে পারবে কিনা এই নিয়ে সে চিন্তিত। ডাক্তারের পরনে জেলের পোশাক, তবে চুল এখনো ছাঁটা হয়নি। কাদের বৈঠা নিয়ে বসে আছে। তাকে খুব উৎফুল্ল মনে হচ্ছে। ফরিদের নির্দেশে তারা নৌকা ছেড়ে দিল। নৌকা মাঝ নদীতে যাবার পর অভিনয় হবে। ডাক্তার ভীত গলায় বলল, কাদের, ভয় লাগছে। কাদের বলল, ভয়ের কি আছে ডাক্তার সাহেব? উপরে আল্লাহ, নিচে মাটি। মাটি কোথায়? নিচে তো পানি। একই হইল। আল্লাহর কাছে মাটি যা, পানিও তা। আল্লাহর চোখে সব সমান। সাঁতার জানি না কাদের। সাঁতার আমিও জানি না ডাক্তার সাহেব। মরণ তো একদিন হইবই, অত চিন্তা করলে চলবে না। পানিতে ডুববা মরার মজা আছে। ডাক্তার বিস্মিত হয়ে বলল, মরার মধ্যে আবার মজা কি? শহীদের দরজা পাওন যায়, হাদিস কোরআনের কথা। শহীদের দরজার আমার দরকার নেই কাদের। নৌকা এত দুলছে কেন? ডাঙা থেকে চোং মারফত ফরিদের নির্দেশ ভেসে এলো, ডাক্তার স্টার্ট করে দাও। রেডি, 1, 2, অ্যাকশন। অ্যাকশনে যাবার আগেই দৃশ্য কাট হয়ে গেল। ফরিদ বাঁচখাই গলায় চেঁচিয়ে উঠল, কাট কাট! আয় হারামজাদা কাদের, চশমা পরে আছিস কেন? চশমা খোল। কাদের চশমা খুলল। সে খুব শখ করে চশমাটা পরেছিল। অ্যাকশন। ডাক্তার, তুমি বিষণ্ণ চোখে আকাশের দিকে তাকাও। দীর্ঘ নিঃশ্বাস ফেলো। হ্যাঁ, আবার তাকাও আকাশের দিকে। হ্যাঁ, গুড। কাদের, তুই কানের ফাঁকে রাখা বিড়ি ধরা। গুড। পানিতে থুতু ফেল। পুরো ব্যাপারটা ন্যাচারাল হতে হবে। ডাক্তার, তুমি জালকে 3 বার সালাম করো। গুড, ভালো হচ্ছে। এইবার জাল ফেলো।
ডাক্তার জাল ফেলল। আশ্চর্য কাণ্ড, পানিতে শুধু জাল পড়ল না, জালের সঙ্গে খুবই স্বাভাবিক ভঙ্গিতে ডাক্তারও পড়ে গেল। জাল এবং ডাক্তার 2 মুহূর্তের মধ্যে অদৃশ্য। ব্যাপারটা ঘটল চোখের পলকে। কাদের বিড়বিড় করে বলল, বিষয় কিছুই বুঝলাম না। ফরিদ হতভম্ব। মিলি বলল, মামা, ডাক্তার তো ডুবে গেছে। ফরিদ থমথমে গলায় বলল, তাই তো দেখছি। এই গাধা কি সাঁতারও জানে না? গরু গাধা নিয়ে ছবি করতে এসে দেখি বিপদে পড়লাম। ডাক্তারের মাথা ভুস করে ভেসে উঠল। কি যেন বলে আবার ডুবে গেল, আবার ভাসল, আবার ডুবল। ফরিদ বলল, ছেলেটা তো বড্ড যন্ত্রণা করছে। আনিস চেঁচিয়ে বলল, ডাক্তার মরে যাচ্ছে। আমি সাঁতার জানি না। সাঁতার জানা কে আছেন? কে আছেন সাঁতার জানা? ঝুপঝুপ করে 2 বার শব্দ হলো। বিলু এবং মিলি দুজনেই পানিতে ঝাঁপিয়ে পড়েছে। দ্রুত এগিয়ে যাচ্ছে ডুবন্ত ডাক্তারের দিকে। ফরিদ চমৎকৃত। এই মেয়ে দুটি সাঁতার শিখল কবে? আবার ঝুপঝুপ শব্দ। টগর এবং নিশাও পানিতে ঝাঁপিয়ে পড়েছে। ওদের তুলে আনার জন্যে আনিস এবং ফরিদকেও পানিতে লাফিয়ে পড়তে হলো। ডাক্তারের জ্ঞান ফিরল হোলি ফ্যামিলি হাসপাতালে। সে ক্ষীণ স্বরে বলল, আমি কোথায়? মিলি বলল, আপনি হাসপাতালে। কেন? ফরিদ বিরক্ত গলায় বলল, উজবুকটাকে একটা চড় লাগাতো। আবার জিজ্ঞেস করে কেন? ফাজিল কোথাকার। ডাক্তার ক্ষীণ গলায় বলল, আমি কি এখনো বেঁচে আছি? রিকশা এসে থেমেছে নিরিবিলির সামনে। রিকশায় বসে আছে পাকুন্দিয়ার এমদাদ খন্দকার, সঙ্গে তার নাতনি পুতুল। এমদাদ খন্দকারের বয়স 60-এর উপরে। অতি ধুরন্ধর ব্যক্তি। মামলা মোকদ্দমায় মিথ্যা সাক্ষী দেয়া তার আজীবন পেশা। গ্রামের জমিজমা সংক্রান্ত মামলায় তিনি 2 পক্ষকেই সলা পরামর্শ দেন। নিয়ম থাকলে 2 পক্ষের হয়ে সাক্ষীও দিতেন। নিয়ম নেই বলে দিতে পারেন না। জাল দলিল তৈরির ব্যাপারেও তার প্রবাদ তুল্য খ্যাতি আছে। পুতুলের বয়স 15, এবার ম্যাট্রিক পাশ করেছে। ফার্স্ট ডিভিশন এবং 2টা লেটার। রেজাল্ট বের হবার পর এমদাদ খন্দকার খুব আফসোস করেছে। নাতনি যদি নকল করতে রাজি হতো তাহলে ফাটাফাটি ব্যাপার হতো। নকল ছাড়াই এই অবস্থা। পুতুলকে নিয়ে এমদাদ খন্দকার নিরিবিলিতে কেন এসেছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে না। পুতুলও কিছু বলছে না। তাকে বলা হয়েছে ঢাকায় কয়েকদিনের জন্যে বেড়াতে যাচ্ছে, উঠবে সোভান সাহেবের বাড়িতে। সোভান সাহেব তাদের কোনো আত্মীয় না হলেও অপরিচিত নন। পাকুন্দিয়া গ্রামের কলেজটি তিনি নিজের টাকায় নিজের জমিতে বানিয়ে দিয়েছেন। মেয়েদের একটা স্কুল দিয়েছেন, মসজিদ বানিয়েছেন। সোভান সাহেব তার যৌবনের রোজগারের একটি বড় অংশ এই গ্রামে ঢেলে দিয়েছেন। কাজেই গ্রামের মানুষের কাছে তিনি অপরিচিত নন। পুতুল তাকে চেনে। তার স্কুল থেকেই সে ম্যাট্রিক পাশ করেছে। রিকশা থেকে নামতে নামতে পুতুল বিস্ময়ে অভিভূত হয়ে বলল, কি বড় বাড়ি দেখছো দাদাজান? এমদাদ মুখ বিকৃত করে বললেন, পয়সার মা বাপ নাই, বড় বাড়ি হইব না তো কি, সোরা পয়সা। পুতুল দুঃখিত গলায় বলল, চোরা পয়সা? কি যে কও তুমি দাদাজান, এমন একটা বালা মানুষ, কত টাকা পয়সা দিছে গ্রামে। টাকা পয়সা দিলে মানুষ বালা হয়? হ্যাঁ, এদের শৈলে আছে বদ রক্ত। হেরারে আমি চিনি না, হাড়ে গোসতে চিনি। পুতুল কিছু বলল না। তার দাদাজানের চরিত্র সে জানে। মানুষের ভালো দিক তার চোখে পড়ে না, কোনোদিন হয়তো পড়বেও না। পুতুল, জি দাদাজান। এমদাদ গলা নিচু করে বলল, সোবান সাহেবের দাদার বাপ ছিল বিখ্যাত চোর। এরা হইল চোর বংশ। চুপ করো তো দাদাজান। আচ্ছা, চুপ করলাম। এমদাদ নাতনিকে নিয়ে বাড়িতে ঢুকল। সোবান সাহেব বারান্দায় বসেছিলেন। তিনি বিস্মিত হয়ে বললেন,
চিনতে পারছি না তো। এমদাদ বিনয়ে গলে গিয়ে বলল, আমি এমদাদ, পাকুন্দিয়ার এমদাদ খন্দকার। ও আচ্ছা, আমি অবশ্য এখনো চিনতে পারিনি। চিনবার কথাও না, আমি হইলাম জুতার ময়লা, আর আপনি হইলেন বটবৃক্ষ। বটবৃক্ষ? জি, বটবৃক্ষ। বটবৃক্ষে কি হয়? রাজ্যের পাখি আশ্রয় নেয়, আপনি হইলেন আমাদের আশ্রয়। বিপদে পড়ে আসছি জনাব। কি বিপদ? বলবো, সব বলবো। আপনারে বলবো না তো বলবো কারে? পুতুল, ইনারে সেলাম কর। ইনারা মহাপুরুষ মানুষ, দেখলেই পুণ্য হয়। পুতুল এগিয়ে গেল। সোবহান সাহেব পুতুলের মাথায় হাত রেখে নরম গলায় বললেন, যাও, ভিতরে যাও, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করো, তারপর শুনবো কি সমস্যা। এমদাদ বলল, ভাই সাহেব, আমার একটু নামাজের জায়গা দিতে হয়। 2 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। নামাজ কাজা হলে ভাই সাহেব আমার মাথা ঠিক থাকে না। অজুর পানি লাগবে? অজু লাগবে না, অজু আছে। আমার ভাই সাহেব সব ভাঙ্গে, অজু ভাঙ্গে না। সোবহান সাহেব ভেতরে চলে গেলেন, আর তখন ঘরে ঢুকল ফরিদ। এমদাদ বলল, ভাইজান, পশ্চিম কোন দিকে? ফরিদ বিরক্ত গলায় বলল, পশ্চিম কোন দিকে আমি কি জানি? আমি কি কম্পাস নাকি? বাবাজির পরিচয়। বাবাজি ডাকবেন না। রাগ করেন কেন ভাই সাহেব? আপনি কে? আমার নাম এমদাদ, এমদাদ খন্দকার। ও আচ্ছা। ভাই সাহেব ভালো আছেন? ফরিদ অগ্নিদৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। এমদাদ ধাঁধায় পড়ে গেল। এই মানুষটির চরিত্র সে ঠিক বুঝতে পারছে না। মানুষের চরিত্র পুরোপুরি বুঝতে না পারা পর্যন্ত তার বড় অশান্তি লাগে। আনিস বাচ্চাদের ঘুম পাড়িয়ে ছাদে এসে দাঁড়িয়েছে। সুন্দর লাগছে ছাদটা। টবের ফুল গাছগুলিতে চাঁদের আলো এসে পড়েছে। ছাদে আলো ছায়ার নকশা। হাওয়ায় গাছের পাতা নড়ছে, নকশাগুলিও বদলে যাচ্ছে। আনিস ভারী গলায় বলল, আলোটুকু তোমায় দিলাম, ছায়া থাক আমার কাছে। আনিসের কথা শেষ হলো না তার আগেই নারী কণ্ঠের তীক্ষ্ণ আওয়াজ পাওয়া গেল, কে আপনি? আপনি কে? আনিস হকচকিয়ে গেল। দেয়ালে ঠেস দিয়ে লম্বা মতো একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার শরীর চাদর দিয়ে ঢাকা, মুখ দেখা যাচ্ছে না। নারী কণ্ঠ আবারও তীক্ষ্ণ গলায় বলল, কে আপনি? আমার নাম আনিস, আমি এ বাড়ির ভাড়াটে। আপনি কি ভয় পেয়েছেন? হ্যাঁ। ভয়ের কিছু নেই, আমি মানুষ। ভূত কখনো কবিতা বলে না, তাছাড়া ভূতের ছায়া পড়ে না। এই দেখুন, আমার ছায়া পড়ছে। নারী মূর্তি কিছু বলল না, গায়ের চাদর টেনে দিল। তাতে তার মুখ আরো ঢাকা পড়ে গেল। আনিস বলল, আপনি কে জানতে পারি কি? আমার নাম বিলু, আমি এ বাড়ির বড় মেয়ে। ছাদে কি করছেন? কিছু করছি না, টবের গাছগুলি দেখতে এসেছিলাম। মাঝখানে আপনি ভয় দেখিয়ে দিলেন। সত্যি ভয় পেয়েছেন? হ্যাঁ। কেন বলুন তো? বিলু সহজ গলায় বলল, রহিমার মার ধারণা এ বাড়ির ছাদে নাকি ভূত আছে, সে প্রায়ই দেখে। আপনাকে হঠাৎ দেখে। আচ্ছা, যাই। বিলু সিঁড়ির দিকে রওনা হলো। আনিস বলল, আপনার টবের গাছ দেখা হয়ে গেল? হ্যাঁ। আমার কারো জানি মনে হচ্ছে আপনি আরো কিছুক্ষণ ছাদে থাকতে চেয়েছিলেন।
আমার কারণে চলে যাচ্ছেন। আপনার ধারণা ঠিক না, আমার শীত শীত লাগছে, তাছাড়া অনেকক্ষণ ছাদে ছিলাম। আনিস সহজ গলায় বলল, আপনাকে ভয় দেখানোর জন্যে দুঃখিত। বিলু হেসে ফেলল, বেশ শব্দ করে হাসল। আনিস হাসি শুনে হতভম্ব হয়ে গেল। এই হাসি তার পরিচিত, হে জীবনে অনেকবার শুনেছে। রেশমা এমনি করেই হাসত, কিশোরীদের ঝনঝনে গলা, যে গলায় একই সঙ্গে আনন্দ এবং বিষাদ মাখানো। বিলু বলল, যাই, কেমন? আনিস দ্বিতীয়বার চমকালো। রেশমাও কোথাও যাবার আগে মাথা কাত করে বলতো, যাই, কেমন? যেন অনুমতি প্রার্থনা করছে, যদি অনুমতি পাওয়া না যায় তাহলে সে যাবে না। বিলু তরতর করে সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে। সিঁড়ির মাথায় মূর্তির মতো আনিস দাঁড়িয়ে। সে ফিসফিস করে বলল, আলোটুকু তোমায় দিলাম, ছায়া থাক আমার কাছে। তার ভালো লাগছে না, কোথাও কিছু একটা ঘটে গেছে। অনেক অনেক দূরের দেশ থেকে যেন হঠাৎ রেশমা উঠে এলো। এ কেমন করে হয়? যে চলে গেছে সে আর আসে না, মানুষের কোনো বিকল্প হয় না। কি যেন কথাগুলি, এ পৃথিবী একবার পায় তারে, কোনো দিন পায় না কো আর। লাইনগুলি কি ঠিক আছে, নাকি ভুল টুল কিছু হলো? এমদাদ এবং তার নাতনিকে থাকার জন্যে যে ঘরটা দেয়া হয়েছে, সে ঘর এমদাদের খুবই পছন্দ হলো। সে 3 বার বলল, হ্যাঁ, দক্ষিণ দুয়ারি জানালা, লক্ষ্য কইরা দেখ, ঘুম হবে তোফা। পুতুল শুকনা গলায় বলল, ঘুম ভালো হইলেই ভালো, আরাম কইরা ঘুমাও। খাটও 2টা আছে, একটা তোর আর একটা আমার, ব্যবস্থা ভালোই। হ্যাঁ, কি কস পুতুল? পুতুল চুপ করে রইল। এমদাদ বলল, ভয়ে ভয়ে ছিলাম বুঝলি, কিছুই বলা যায় না, যদি চাকর বাকরের ঘর দিয়া বসে। দিয়া বসতেও তো পারে, মানি লোকের মান তো সবাই দেখে না। আরে আরে, কারবার দেখা যা, ঘরের লগে পেশাবখানা, হেলাহি কারবার। আনন্দে এমদাদের মুখ ঝলমল করছে, শুধু পুতুল মুখ কালো করে রেখেছে। কিছুতেই তার মন বসছে না। অন্যের বাড়িতে আশ্রিত হবার কষ্ট ও যন্ত্রণা সে তার ক্ষুদ্র জীবনে অনেকবার ভোগ করেছে, এখন আবার শুরু হলো। ইচ্ছা মৃত্যুর ক্ষমতা যদি মানুষের থাকতো তাহলে বড় ভালো হতো, এই যন্ত্রণা সহ্য করতে হতো না। হ পুতুল। কি দাদা যান? ঘর ভালোই দিছে, হে ঠিক না? এখন খেয়াল রাখবি সবের সাথে যেন ভালো ব্যবহার হয়। যে যা কয় শুনবি আর মুখে বলবি, জি ঠিক কথা, এই কথার উপরে কথা নাই। গ্রাম দেশে লোকে বলে, মুখের কথায় চিরা ভিজে না, মিথ্যা কথা, মুখের কথায় সব ভিজে। তোর মুখ এমন শুকনা দেখায় কেন রে পুতুল? এইখানে কতদিন থাকবা? আসতে না আসতে কতদিন থাকবা? থাকা না থাকা নিয়ে তুই চিন্তা করবি না, এটা আমার উপরে সাইডা দে। যা, হাত মুখ ধুই আয় আর সাইডটার দানা পানি মুখে দে। এই বাড়ির খাওয়া খাদ্য ভালো অনের কথা। এমদাদের আশঙ্কা ছিল হয়তো চাকর বাকরদের সঙ্গে মেঝেতে পাটি পেতে খেতে দেবে, যদি দেয় তাহলে বেইজ্জতির সীমা থাকবে না। দেখা গেল খাবার টেবিলেই খেতে দেয়া হয়েছে, বাড়ির কর্ত্রী স্বয়ং তদারক করছেন। চিকন চালের ভাত, পাবদা মাছ, একটা সবজি, মুগের ডাল, খাওয়ার শেষে পায়েস, তোফা ব্যবস্থা। মিনু বললেন, পেট ভরেছে তো এমদাদ সাহেব, ঘরে যা ছিল তাই দিয়েছি, নতুন করে কিছু করা হয়নি। হ্যাঁ, কোনো অসুবিধা হয় নাই, শুধু একটু দই থাকলে ভালো হইতো। খাওয়ার পর দই থাকলে হজমের সহায়ক হয়, তার উপরে আপনার ছোটবেলা থেকে খায়া অভ্যাস। ভবিষ্যতে আপনার জন্যে দইয়ের ব্যবস্থা রাখব। আলহামদুলিল্লাহ।
এখন মা জননী অবস্থা পইড়া গেছে। একটা সময় আসিল খন্দকার বাড়ির সামনে দিয়া লোকজন ছাতা মাথায় দিয়া হাইটটা যাইত না, নিয়ম ছিল না, জুতা খুইল্লা হাতে নিতে হইত। বুঝলেন মা জননী? তাই বুঝি। জি, একবার কি হইল শুনেন মা জননী। খন্দকার বাড়ির সামনে দিয়া এক লোক যাইতেছে, হঠাৎ খক কইরা কাশ ফেলল। সাথে সাথে দারোয়ান ঘাড় ধইরা নিয়ে আসলো, বলল, হারামজাদা এত বড় সাহস, খন্দকার বাড়ির সামনে কাশ ফেলোস, নাকে খত দে, মাটিতে চাটা দে, তারপর যা যেখানে যাবি। পুতুলের এসব কথা শুনতে অসহ্য লাগে, না শুনেও উপায় নেই। দাদাজান যেখানে যাবে সেখানেই এইসব কথা বলবে। পুতুলের ধারণা সবই মিথ্যা কথা। সে খাওয়ার মাঝপথে উঠে পড়ল। এমদাদের তাতে সুবিধাই হলো। সে জরুরি একটা কথা বাড়ির কর্ত্রীর সঙ্গে বলতে চাচ্ছে, পুতুল থাকায় বলতে পারছে না। এখন সুযোগ পাওয়া গেল। মা জননীকে একটা কথা বলতে চাইতেছিলাম। বলুন। বলতে শরম লাগতেছে, আবার না বলেও পারতেছি না। তারপর ভেবে দেখলাম, আপনাদের না বললে কাদের বলবো? আপনারা হইলেন বটবৃক্ষ। ব্যাপারটা কি? ট্রেন থেকে নামার সময় বুঝলেন মা জননী, পাঞ্জাবির পকেটে হাত দিয়া দেখি পকেট কাটা। পকেট কাটা মানে? ব্লেড দিয়া পকেট কাটটা সাফা কইরা দিছে। মানে ব্যাগে 433 টাকা ছিল, সব শেষ। এখন পকেটে একটা কানা পয়সা নাই। কি বেজ্জতি অবস্থা চিন্তা করেন মা জননী। আচ্ছা, ওর একটা ব্যবস্থা হবে। হবে তা তো জানি, বটবৃক্ষ তো শুধু শুধু বলি না, চাইলতা গাছও তো বলতে পারতাম না। আপনাকে কি মিষ্টি দেব? ঘরে মিষ্টি আছে। হ্যাঁ দেন, আমার অবশ্য ডায়াবেটিস, মিষ্টি খাওয়া নিষেধ। এত নিষেধ শুনলে তো আর হয় না মা জননী। কি বলেন? মিষ্টি খাইতে পারবা না, ভালো মন্দ খানা খাইতে পারবা না, সিগারেট খাইতে পারবা না, তাইলে খামুটা কি? বাতাস খামু? দীর্ঘদিন পর এমদাদের খুব চাপ খাওয়া হয়ে গেল। পেট দমসম করছে, খানিকক্ষণ হাঁটাহাঁটি করা দরকার। এদের বাড়িঘর, লোকজন সবার সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। সে দীর্ঘ পরিকল্পনা নিয়ে এসেছে। নাতনিটাকে এ বাড়িতে গছিয়ে যেতে হবে। কাজেই পরিবারের সদস্যদের নারী নক্ষত্র জানা থাকা প্রয়োজন। তার কাছে অবশ্যই বেশিরভাগ সদস্যকেই বোকা কিসিমের বলে মনে হচ্ছে। এটা খুবই ভালো লক্ষণ। যে পরিবারের সদস্যদের মধ্যে অর্ধেক থাকে বোকা, সেই পরিবার সাধারণত সুখী হয়। এমদাদ ফরিদের ঘরে উঁকি দিল। ফরিদ চিন্তিত মুখে বিছানায় বসে আছে। ছবির পরিকল্পনা ভেঙে যাওয়ায় তার মন খুবই খারাপ। এমদাদ ঘরে ঢুকতে ঢুকতে বলল, বাবাজি কি জেগে আছেন? ফরিদ কড়া চোখে তাকালো, থমথমে গলায় বলল, আপনি কি এর আগে কাউকে চোখ মেলে বসে বসে ঘুমোতে দেখেছেন যে আমাকে এরকম একটা প্রশ্ন করলেন? দেখেছেন এইভাবে কাউকে ঘুমোতে? এমদাদ প্রথমটায় হকচকিয়ে গেলেও অতি দ্রুত নিজেকে সামলে নিল। সহজ গলায় বলল, জি জনাব, দেখেছি। চোখ মেলে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাতে দেখেছি। কাকে দেখেছেন? ঘোড়াকে। ঘোড়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। লোকটির স্পর্ধায় ফরিদ হতভম্ব। আমাকে দেখে আপনার কি ধারণা হয়েছে যে আমি একটা ঘোড়া? জি না, আপনি বয়স্ক প্রবীণ একজন মানুষ, সেই জন্যেই আমি এই দফায় আপনাকে ক্ষমা করে দিচ্ছি। ভবিষ্যতে আর করা হবে না। জি আচ্ছা, আপনি কখনো আমার ঘরে আর ঢুকবেন না। জি আচ্ছা। দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। একটা সিগারেটের জন্য দাঁড়ায় আছি বাবা। বাবাজি কি সিগারেট খান? খাই, কিন্তু আপনাকে সিগারেট দেয়া হবে না, আপনি যেতে পারেন। জি আচ্ছা। জিনিসটা অবশ্য স্বাস্থ্যের জন্যও খারাপ। এমদাদ বের হয়ে গেল।
ফরিদের ঘরের ঘটনা তাকে খুব একটা বিচলিত করল না, বরঞ্চ সে খানিকটা মজাই পেল। বড় ধরনের বেকুব সংসারে থাকা ভালো। যে সংসারে বড় ধরনের কোনো বেকুব থাকে সেই সংসারে কখনো ভয়াবহ কোনো সমস্যা হয় না। বোকাগুলি কোনো না কোনোভাবে সমস্যা পাতলা করে দেয়। এমদাদ রাস্তায় বের হলো। চাপ খাওয়ার পর তার একটা সিগারেট দরকার। অপরিচিত মানুষের কাছে টাকা চাওয়া সমস্যা, কিন্তু সিগারেট চাওয়া কোনো সমস্যা না। এমদাদ আধ ঘন্টার মধ্যে 6টা সিগারেট জোগাড় করে ফেলল। তার টেকনিকটা এরকম: সিগারেট ধরিয়ে কোনো ভদ্রলোক হয়তো আসছে, এমদাদ হাসি মুখে এগিয়ে যাবে। সালাম আলাইকুম ভাই সাহেব। অপরিচিত ভদ্রলোক থমকে দাঁড়িয়ে বিস্মিত গলায় বলবে, আমাকে কিছু বলছেন? জি বলুন। আমার হার্টের অসুখ, ডাক্তার সিগারেট বন্ধ করে দিয়েছে। লুকিয়ে চুকিয়ে যে একটা টান দিব সেই উপায় নাই, ঘর থেকে দেয় না একটা পয়সা। ভাই, এখন যদি আপনি একটা সিগারেট দেন জীবন রক্ষা হয়। ডাক্তার যখন নিষেধ করেছে তখন তো সিগারেট খাওয়া উচিত হবে না। হ্যাঁ, কয়দিন আর বাঁচবো বলেন? এখন সিগারেট খাওয়া আর না খাওয়া সমান। এরপর আর কথা চলে না। অপরিচিত ভদ্রলোক পকেট থেকে সিগারেট বের করেন। এমদাদ হাসি মুখে বলে, 2টা দিয়া দেন ভাই সাহেব, রাতে খাওয়ার পর একটা খাবো। এমদাদ যখন সিগারেটের সঞ্চয় বাড়াতে ব্যস্ত তখন বাড়ির ভেতর ছোট্ট একটা নাটক হলো। মিনু 300 টাকা হাতে নিয়ে পুতুলকে বললেন, মা, এই টাকাটা তোমার দাদাকে দিও। পুতুল বিস্মিত হয়ে বলল, কিসের টাকা? ওনার মানিব্যাগ পকেটমার হয়ে গেল, উনি বলছিলেন। পুতুল কাঁদো কাঁদো গলায় বলল, কই, দাদাজানের কোনো টাকা তো পকেটমার হয় নাই, ওই তো দাদাজানের মানিব্যাগ। তবু তুমি টাকাটা রাখো। না না, আমি টাকা রাখবো না। মিনু বিস্মিত হয়ে লক্ষ্য করলেন পুতুলের চোখে পানি এসে গেছে। তিনি বেশ অবাক হলেন। মিনু কোমল গলায় বললেন, কি ব্যাপার পুতুল? পুতুল ধরা গলায় বলল, দাদাজান মিথ্যা কথা বললে আমার বড় কষ্ট হয়। হয়তো মিথ্যা কথা না, হয়তো উনি ভুলে গেছেন। না, উনি ভুলেন নাই, উনি সহজে কিছু ভুলেন না। পুতুলের কান্নার বেগ ক্রমেই বাড়তে লাগল। মিনু পুরোপুরি হকচকিয়ে গেলেন। এই মেয়েটা মনে হচ্ছে সম্পূর্ণ অন্যরকম। তিনি নিতান্ত অপরিচিত এই মেয়েটির প্রতি এক ধরনের মমতা অনুভব করলেন।